আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম ইমতাজুর রহমান। স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন। প্রিয় দর্শক, স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় টেলি ডেন্টিস্ট্রির প্রয়োজনীয়তা। আজ এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন প্রথিত দশার চিকিৎসক অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির বুলবুল স্যার। কাজ করছেন অধ্যক্ষ, ঢাকা ডেন্টাল কলেজ। এছাড়া দায়িত্ব পালন করছেন মহাসচিব, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। এবং আপনার মাধ্যমে আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সকল দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে। আপনারা কমেন্ট সেকশনে কোশ্চেন রাখতে পারেন, জানাতে পারেন আপনার সমস্যা। আমাদের বিশেষজ্ঞ অতিথি চেষ্টা করবেন সেই কোশ্চেন গুলো আনসার দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা অনেকেই টেলিমেডিসিন সম্পর্কে জানেন। বিশেষ করে কোভিড এর সময় এই টেলিমেডিসিনের জনপ্রিয়তাটা অনেক বেশি ছিল। টেলিডেন্টিস্ট্রি ছিল, বাট টেলিডেন্টিস্ট্রি বাংলাদেশের জন্য একটু নতুন, বাট বাইরের দেশে, বিশেষ করে উন্নত দেশগুলোতে টেলিডেন্টিস্ট্রির জনপ্রিয়তা অনেক বেশি। তা আমরাও চেষ্টা করছি, বাংলাদেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বাস্থ্য খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তার মধ্যে টেলিডেন্টিস্ট্রির প্রয়োজনীয়তা অনেক গুরুত্বপূর্ণ। সে বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো আমাদের অতিথির সাথে। তার প্রথমে একটু জেনে নিতে চাই যে যেরকম টেলিমেডিসিন যেমন বলছে, সেরকম টেলিডেন্টিস্ট্রি বলতে আসলে কি বোঝাচ্ছে, সে ব্যাপারটা নিয়ে স্যার যদি একটু বলতেন। আপনাকে আবারও ধন্যবাদ। আপনার এই সূচনা যে দু তিন লাইন বললেন, এর মধ্য দিয়ে কিন্তু প্রথম আহ, পর্যায়ে আলোচনার প্রথম পর্যায়ে ডোরটি ওপেন হয়েছে। অর্থাৎ আপনি জানেন, আপনারা সবাই জানেন যে কোভিড সময়ে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সারা পৃথিবীতে আপনার যখন একেবারে স্তব্ধতা নেমে এসেছিল এক ধরনের, সেই জায়গায় আমাদের চিকিৎসা ব্যবস্থার উপরে একটা চ্যালেঞ্জ এসেছিল। এবং সেই চ্যালেঞ্জের মধ্যে স্পেশালি ডেন্টিস্ট্রির কথা যদি বলেন, যে আমাদের কোভিড-19 যে সংক্রমণ, সেই সংক্রমণের যে রুটগুলো, এই রুটগুলোর মধ্যে ওরাল রুটটা সবচাইতে স্পর্শকাতর। এবং সেই জায়গা থেকে সারা পৃথিবীতে যখন মাস্ক পরার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছিল, মাস্ক পরতে হবে, মাস্ক পরা আবশ্যক বাঁচতে হলে, যেটা একেবারে শতভাগ নির্দেশনা ডব্লিউএইচও থেকে শুরু করে সকল জাতি রাষ্ট্রের, সেই জায়গায় ডেন্টিস্টের কাছে যেতে হলে প্রথম যে কাজটা করতে হয় সেটা মাস্ক খোলা। এবং সে কারণে এটা অত্যন্ত ভালনারেবল সংক্রমণের দিক থেকে। এবং সেই সময় আমার মনে আছে যে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি থেকে আমরা বাংলাদেশে ডেন্টাল চিকিৎসাকে 5 মাসের জন্য, 4-5 মাস একেবারে টোটালি সংকুচিত শুধু নয়, বন্ধই করা হয়েছিল বেসরকারি সেক্টরে। যদিও সরকারি সেক্টরে আমাদের জনস্বার্থে যতটুকু সম্ভব সেটুকু সেবা সরকার দিতে বাধ্য হয়েছেন, অনেক চ্যালেঞ্জের থাকা সত্ত্বেও। তো সেই জায়গায় টেলিমেডিসিন দিয়ে সারা পৃথিবীতে জনগণকে স্বাস্থ্য সেবাটা দেওয়া হয়েছিল, বাংলাদেশেও তাই হয়েছে। তো কোভিড উত্তর পরিবেশে আমরা যদি দেখি যে পৃথিবীতে 67 লক্ষ মানুষকে আমরা হারিয়েছি, বাংলাদেশে 29,000-এরও বেশি মানুষকে আমরা হারিয়েছি, এবং পৃথিবীতে ব্যবসা বাণিজ্য অনেক কিছুই আহ বলা যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই সময় আমরা যে জিনিসটি বেনিফিশিয়ারি হিসেবে আমাদের কাছে একটা অনুষঙ্গ এসেছে, সেটি হচ্ছে অনলাইন কার্যক্রম। এই অনলাইন কার্যক্রম, আপনি আমার উপস্থাপকই যথার্থ অর্থে বলেছেন যে উন্নত দেশগুলোতে এই প্রক্রিয়াটি আগে থেকেই ছিল, যেহেতু দেশটা উন্নত, তাদের অর্থনৈতিকভাবে স্বয়ম্বর স্বনির্ভর। কিন্তু আমাদের মতো দেশগুলোতে, যারা উন্নয়নশীল দেশ অথবা যারা পশ্চাৎপদ দেশ, সেই দেশগুলোতে কিন্তু এই অনলাইন সিস্টেমটি কোভিড সিচুয়েশনেই আমরা খুব বেশি মাত্রায় সচেষ্ট হলাম এর সাথে সংযুক্ত হতে। যেমন আমি মনে করি যে কোভিড সিচুয়েশনে যে ক্ষতি বিশ্বে হয়েছে, ব্যবসা বাণিজ্যে হয়েছে, অর্থনীতিতে হয়েছে, কিন্তু অনলাইন শিক্ষার কারণে, অনলাইন সুযোগের কারণে শিক্ষা কার্যক্রম কিন্তু চলমান ছিল। বাংলাদেশে আমরা হয় সংকুচিত পর্যায়ে হোক বা শর্ট সিলেবাসে, লং সিলেবাসে, যাই বলি না কেন, আমরা অনলাইন কার্যক্রমকে প্রথম প্রত্যক্ষ করেছি। অর্থাৎ শিক্ষা কার্যক্রমগুলো এই পর্যায়ে চালিয়ে নেওয়া গেছে। পাশাপাশি যেটি সম্ভব হয়েছে সেটি হলো স্বাস্থ্যসেবা কার্যক্রম। তো বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ওই সময় টেলিমেডিসিন সেবা দিয়েই যাচ্ছিল। কিন্তু আফটার কোভিড সিচুয়েশন, এখন যখন একটা পর্যায়ে উপনীত হয়েছে, তখন বিশ্বব্যাপী একটা প্রক্রিয়া চলছে যে টেলিমেডিসিনের আদলে
টেলিডেন্টিস্ট্রি, আপনারা জানেন যে ডেন্টিস্ট্রি এটা ইন্টারভেনশনাল বিষয়, এই জন্য টেলিডেন্টিস্ট্রি নামে একটা নিউ এরা, আমি বলবো নবদিগন্ত উন্মোচিত হচ্ছে। এবং এই বিষয়টি আজকে আমি এটাতে আগ্রহ প্রকাশ করেছি, অথবা স্বাস্থ্য কথা টিভি যে এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে, এর প্রতিবাদ্য হচ্ছে গ্লোবালি টেলিডেন্টিস্ট্রিকে ইমপ্লিমেন্ট করার জন্য, প্রমোট করার জন্য একটা কার্যক্রম চলছে। এবং এই কার্যক্রমে গত 9 ফেব্রুয়ারি গ্লোবাল একটা রাউন্ড টেবিল ডিসকাশন হয়েছে, বাংলাদেশের পক্ষ থেকে আমি সেখানে অংশ নিয়েছিলাম। এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান স্বাস্থ্য কাঠামো, এখানে টেলিডেন্টিস্ট্রি সেবা কিভাবে করতে হবে, কেন করতে হবে, এর উপযোগিতা, এর ব্যারিয়ার কি, লিমিটেশন কি, এবং কি কি সুযোগ আমাদের আছে, সমন্বিত প্রেক্ষাপট নিয়ে আমরা একটা আলোচনা করেছি। পৃথিবীর অনেক দেশ এতে সংযুক্ত হয়েছে, উন্নত দেশগুলো ছিল, অনুন্নত গুলো ছিল, আমাদের মতো উন্নয়নশীল দেশের প্রতিনিধিত্ব সেখানে ছিল, এবং সেখানে ব্যাপক আলোচনার পর একটা ওপিনিয়ন বুক অলরেডি তৈরি হয়েছে, এবং সেই আলোকে কার্যক্রম চলবে। এখন আমরা আসি আমাদের এই টেলিডেন্টিস্ট্রির প্রয়োজনীয়তা সম্পর্কে। একটা হচ্ছে যে অফলাইন, এখন কিন্তু আমাদের একাডেমিক শিক্ষা ব্যবস্থায়, যেটি আমাদের জীবনে আমরা অফলাইনে অর্থাৎ ফিজিক্যাল ইন্টারভেনশনের মধ্যে ফেস টু ফেস ক্লাস আমরা যেটা অভ্যস্ত ছিলাম যুগের পর যুগ, শতাব্দী ধরে, সেই জায়গাটায় কিন্তু কোভিড উত্তর আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অফলাইনের পাশাপাশি অনলাইন প্রসেসটাকেও সরকার স্বীকৃতি দিয়েছেন, এবং সেভাবে আমাদের কার্যক্রম চলছে। আমাদের ইভেন সভা সমাবেশ গুলাও সরকারিভাবে জুমের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আমরা করার চেষ্টা করছি। এতে সময় বাঁচে, অর্থ বাঁচে, এবং নানা ধরনের সুবিধা রয়েছে। তো সেটা আমরা একটা বলা যায় যে বেনিফিশিয়ারি হয়েছি, সেই বেনিফিশিয়ারি জায়গাটা আমরা কাজে লাগাতে চাই। টেলিডেন্টিস্ট্রির কথা যদি আসে, তাহলে দেখেন বাংলাদেশে 17 কোটি মানুষ, অর্থাৎ 170 মিলিয়ন মানুষ, আর আমাদের ডেন্টিস্টের সংখ্যা হচ্ছে 12,000। তো আমরা যদি এটা কিন্তু মানে ডক্টর পেশেন্ট রেশিও হচ্ছে 1:14,000। তো যেটি কিন্তু ডব্লিউএইচও রিকমেন্ডেশন অনুযায়ী অনেক ডিফারেন্স। তো সেই জায়গায় আমরা যদি 1:14,000 একজন ডেন্টিস্টের বিপরীতে 14,000 মানুষের সেবা কার্যক্রম, এটাও কিন্তু সঠিক চিত্র নয়। কেন নয়? আমাদের ডেন্টাল সেন্টার গুলো অথবা আমাদের ডেন্টিস্টরা, ডেন্টাল সার্জনরা, আমরা কিন্তু শহর অঞ্চলেই সীমাবদ্ধ, শহর অঞ্চলেই আমাদের সার্ভিস এবং সেন্টার কনফাইন্ড। তাইলে আমাদের রিমোট অঞ্চল, আমাদের গ্রামীণ জনপদ, সেই জায়গাটায় কিন্তু বলা যায় যে এই রেশিওটা অনেক হায়ার, অনেক ব্যবধান, অর্থাৎ সেখানে এই রেশিওতে চলছে না, জনগণ উপেক্ষিত হচ্ছে এবং বলা যায় যে সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এটা একটা চিত্র। তো এই চিত্রের জায়গায় আমরা যদি পাশাপাশি অনলাইনের জন্য আরেকটা ফ্যাক্টর যেটা হচ্ছে নেটওয়ার্কিং, যে আপনার সেবা নেটওয়ার্ক, এই যে আমাদের ডেন্টিস্ট্রি, টেলিডেন্টিস্ট্রিটা হচ্ছে আমরা যে সেবাটা ফিজিক্যালি নিয়ে থাকি, ডাক্তার রুগী অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে, যে ডায়াগনোসিস, যে ট্রিটমেন্ট বা ম্যানেজারিয়াল চিকিৎসার যা যা আছে, সেইটাকে আপনার বলা যায় যে ইন্টারনেট সার্ভিস বা অনলাইন সার্ভিস অথবা ইলেকট্রনিক সার্ভিসের মাধ্যমে আমরা যাতে পেতে পারি, সেই সুবিধাটাই, সেই বিষয়টাই হচ্ছে টেলিডেন্টিস্ট্রি। এখন এই নেটওয়ার্কিং কিন্তু বাংলাদেশে সুষম নয়। কেন নয়? যেমন আমাদের সারা দেশে নেটওয়ার্ক এখনো বিস্তৃত হয় নাই। দেশের কল্যাণে আমরা কিন্তু বাংলাদেশে একটা ডিজিটালাইজেশন প্রসেসে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে যে একটা উন্নত জাতি রাষ্ট্রে পরিণত করার জন্য নিরন্তর সংগ্রাম করছেন, সেই জায়গায় এখন ডিজিটাল বাংলাদেশ এবং 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য, সেই লক্ষ্য অনুযায়ী আমরা যদি ধরে নিই যে ডিজিটাল বাংলাদেশ উইদিন আওয়ার প্রসেস স্টিল নাও, তো সেই জায়গায় আমাদের কিন্তু যেমন হিলি এরিয়া গুলাতে আমাদের নেটওয়ার্কের দুর্বলতা আছে, এখনো পর্যাপ্ত পরিমাণে নেটওয়ার্ক যায় নাই সেখানে। আমাদের প্রান্তিক অঞ্চলগুলোতে এখনো নেটওয়ার্ক ডেভেলপ হয় নাই।
আমাদের কোস্টাল এরিয়াগুলোতে এখনো ডেভেলপ হয় নাই। আর বাকি অঞ্চলগুলোতে যা সুসংহত হয়েছে সেখানেও কিন্তু আমাদের একটা ডিসরাপশন মাঝে মধ্যে হয়। যেমন আমাদের ন্যাচারাল ক্যালামিটির জন্য আমাদের বন্যা হয়, আমাদের ঘূর্ণিঝড় হয়। যখন এগুলো হয় তখন আমাদের নেটওয়ার্কের উপরে একটা ডিস্টারবেন্স তৈরি হয়। সেই সব প্রেক্ষিতে আমাদের কিন্তু এখনো এই অনলাইন বা টেলিডেন্টিস্ট্রির ক্ষেত্রে, টেলিমেডিসিনের ক্ষেত্রে কিছু সমস্যা বা কিছু চ্যালেঞ্জ, কিছু ব্যারিয়ার আছে। এটি আমাদের স্বীকার করতে হবে। তাইলে টেলিডেন্টিস্ট্রির আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে তাইলে এটার প্রয়োজনীয়তা, নেটওয়ার্কিং এর এই বিষয়টা আমাদের ডেন্টিস্ট। প্রয়োজনীয়তা নিয়ে স্যার শুনবো। আমরা একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের সৌজন্যে বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন, আমরা খুব শীঘ্রই ফিরে আসছি। মিসেস সামিহা রহমান একজন ব্যাংকার। বিগত 10 বছর ধরে পেশাগত দায়িত্ব পালনের জন্য তাকে দিনের বেশিরভাগ সময় কাটাতে হয়েছে চেয়ারে বসে। সে কারণে দীর্ঘদিন ধরে কোমর ও ঘাড় ব্যথায় ভুগছেন তিনি। এই ব্যথা সমাধানের জন্য ছুটেছেন দেশের নামিদামি সব হাসপাতালে, খরচ করেছেন হাজার হাজার টাকা। সব আশা ছেড়ে দিয়ে যখন বিদেশে চিকিৎসা নেওয়ার কথা ভাবছেন, তখন অফিসে আসা নতুন ম্যানেজার সামিয়া রহমানকে পরামর্শ দিলেন ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে চিকিৎসা নেয়ার। নতুন ম্যানেজারের কথায় ভরসা রেখে সামিহা রহমান ধানমন্ডিতে অবস্থিত ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি দেখলেন তার দীর্ঘদিনের কোমর ও ঘাড় ব্যথা কমতে শুরু করেছে। বিদেশে না গিয়ে কম খরচে দেশে চিকিৎসা করিয়ে মিসেস সামিহা রহমান যেমন সন্তুষ্ট, তেমনি দেশে হাঁটু, ঘাড়, কোমর ব্যথা ও প্যারালাইসিস রোগের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিতে পেরে ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল গর্বিত। ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ফিজিওথেরাপি চিকিৎসায় নির্ভরতার প্রতীক। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতি শেষে আমরা অনুষ্ঠানে ফিরে এসেছি। কথা হচ্ছে অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির বুলবুল স্যারের সাথে। আমাদের আলোচনার বিষয় টেলি ডেন্টিস্ট্রির প্রয়োজনীয়তা। স্যার, বিজ্ঞাপন বিরতির আগে আপনি অনেকগুলো সম্ভাবনার কথা বলছিলেন, অনেকগুলো অনুকূল প্রতিকূল অবস্থা যেগুলো আছে সেগুলোর কথা বলছিলেন, যে ইন্টারনেট ব্যবস্থা আমরা সমস্ত জায়গায় এখনো পৌঁছাতে পারিনি। আরেকটি যেটা দরকার, আমাদের স্মার্টফোনের অত্যাবশ্যকতাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সবার হাতে হয়তো স্মার্টফোন নেই, বাট যে কয়েক গোষ্ঠীর হাতে স্মার্টফোন আছে বা ইন্টারনেট সেবা অ্যাভেলেবেল আছে, তাদের জন্য তো আমরা টেলিডেন্টিস্ট্রি এটা ব্যাপ্তিটা ছড়িয়ে দিতে পারি। এর জন্য বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও কিছু কিছু সাব সোসাইটি আছে, ব্যক্তিগত পর্যায়ে অনেকেই এই টেলিডেন্টিস্ট্রি সেবা দিচ্ছে। আমার একটা ছোট্ট প্রশ্ন হচ্ছে যে আহ, আমরা যখন চেম্বার দেখি, মানে ডেন্টাল ক্লিনিক গুলো দেখি, এগুলো কিন্তু ম্যাক্সিমাম গুলো সকালবেলায় বন্ধ থাকে, ইভিনিং এ সবগুলো ওপেন হয়। এই যে সকালবেলার টাইম গুলো কিন্তু মানুষগুলো অনেক সময় কিন্তু তারা অ্যাকিউট সিচুয়েশনে পেশেন্ট ডক্টরের সেবাটা নিতে পারে না। এই সময় কিন্তু টেলিডেন্টিস্ট্রি অনেক বড় একটি ভূমিকা পালন করতে পারে। এ ব্যাপারে স্যার আপনার মন্তব্য জানতে চাইছি। আপনি খুব যথার্থভাবেই প্রসঙ্গগুলো উত্থাপন করেন। এটা একটা মানে খুব প্রীতিকর বিষয়। আমি এই আলাপটা করে যাচ্ছিলাম, আমি এদিকে আসছিলাম। প্রথমত আমি বলেছি সংক্ষেপে, যেটা হচ্ছে যে ডাক্তার পেশেন্ট রেশিওর কথা বলেছি, জি স্যার। তো সেই জায়গায় সুষম নয়। দ্বিতীয় যেটা বলেছি সেটা হলো যে নেটওয়ার্কিং এর জায়গায় সারা দেশে আমরা ঠিক মতো এটাকে সেটেল করতে পারি নাই। আচ্ছা, হয়তো আরেকটু সময় লাগবে, বাট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হয়েছে, যে কোস্টাল এরিয়া বা হিলি এরিয়া অথবা রিমোট অঞ্চলে একটু সময় লাগবে, দুটো। রাইট। আমি ওই ফ্যাক্টর গুলো আগে বলি, তারপরে আপনার এই জায়গায় জি আমি আসবো। জি স্যার, জি আরেকটা sure. ফ্যাক্টর, আপনারা জানেন যে বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে ডেন্টাল সার্ভিস আছে, কিন্তু সরকারি হাসপাতালগুলো আরেকটা ইউনিক বিষয় হচ্ছে যে এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। বাংলাদেশ সরকারি হাসপাতালে 10 টাকার বিনিময়ে সেবা পাওয়া যায়, এটা আপনারা জানেন। কমপ্লিমেন্টারি সিস্টেম, যেটা অনেক দেশে সব চিকিৎসা হয়, ইন্স্যুরেন্স থাকে, গভর্নমেন্ট এটাকে প্রোভাইড করে। আমাদের এখানে গভর্নমেন্ট প্রোভাইড করে, বাট ভিন্ন আঙ্গিকে, অর্থাৎ 10 টাকার টিকিট দিয়ে সরকারি সেক্টরে এই চিকিৎসাটা দেয়া হয়ে থাকে। তো এই কমপ্লিমেন্টারি হওয়ার কারণে ডেন্টাল ট্রিটমেন্ট যেহেতু ব্যয়বহুল, সকল চিকিৎসা এই দেশের মানুষকে আমাদের হাসপাতালগুলো দিতে পারে না। যেমন বিশেষ করে প্রস্থেটিক ট্রিটমেন্ট যেগুলো আছে, এগুলো দেয়া এখন পর্যন্ত আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে হয়তো সার্বিকভাবে দেয়া সম্ভব হয়ে উঠছে না, কিন্তু সরকারের লক্ষ্য আছে। তো এটা হচ্ছে তৃতীয় একটা বিষয়। আর চতুর্থত আমি মনে করিয়ে দিতে চাই আপনাকে যে
এক প্রয়োজনীয়তার কথায় যদি আসি, আর একদম শেষে আসলাম হয়তো ইমপ্লিমেন্ট কিভাবে করা যায় সে বিষয়ে দু চারটি কথা, যদিও এটা হয়তো এই আলোচনার সাথে সম্পর্কিত হলেও না বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার। সেটা হচ্ছে যে সবার জন্য স্বাস্থ্য ব্যবস্থা যদি আমরা নিশ্চিত করার সরকারের যে ইশতেহার, সরকারের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে ওই সুবিধা বঞ্চিত মানুষগুলো, যে মানুষগুলো ডেন্টিস্ট পায় না, যে বৃহত্তর প্রান্তিক জায়গাগুলো, গরিব মানুষ বলি অথবা গরিব না ধনাঢ্য হলেও সেই জায়গায় যেহেতু ডাক্তার নেই সেই সুবিধাটা সে পেতে পারছে না। তো সেই না পারার কারণে সেখানে আমাদের এই সুবিধাটা এই মুহূর্তে পৌঁছে দিতে গেলে আমাদের কিন্তু এই টেলি সেবাটা দরকার, টেলি ডেন্টিস্ট্রি সেবাটা ওপেন করা দরকার। এটা হচ্ছে একটা বড় প্রেক্ষাপট যে বাংলাদেশের সুবিধা বঞ্চিত মানুষগুলোর সুযোগ সেবা পাওয়ার জন্য এটি দরকার। এখন হতে পারে আপনি যে কথাটা বলেছেন স্মার্টফোনের কথা, আপনার সবার হাতে নেই, যাদের হাতে আছে তারা তো এই সেবাটা পাচ্ছে। আপনি জেনে থাকবেন বা আপনারা জানেন, আমি আগেই বলেছি, কোভিড সিচুয়েশনে কিন্তু আমরা ডেন্টাল সোসাইটি যেরকম সেবা দিয়েছি, আমাদের অপরাপর চিকিৎসার পেশাজীবী সংগঠনের প্রায় সব সংগঠনই এই সেবাটি দিয়েছে। সরকারি হাসপাতালও টেলি সেবা দিয়েছে, বেসরকারি হাসপাতালও দিয়েছে, এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো এই টেলি সেবাটি অব্যাহত রেখেছিল। তো সেই জায়গায় আপনার ইভেন আমাদের চিকিৎসকরা ইন্ডিভিজুয়ালিও যার যার পেশেন্ট যখন চিকিৎসা ফিজিক্যালি মানে ফিজিক্যাল ইন্টারভেনশন বা ফেস টু ফেস অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে এগুলো বন্ধ ছিল, তখন কিন্তু যার যার রুগী সমগ্র যাদেরকে সেবা দেয়া হতো, অনেক চিকিৎসক ব্যক্তিগতভাবে ওইটা করেছেন। অর্থাৎ প্র্যাকটিসটা কিন্তু আমাদের চিকিৎসকদের হয়ে গেছে টেলিমেডিসিন যেভাবে দেয়া হয়, টেলিডেন্টিস্ট্রিও যাতে দেয়া যেতে পারে, এটার একটা প্রাইমারি রিহার্সেল কিন্তু কোভিড সিচুয়েশনে হয়েছে। তাইলে এখন আমরা কেন চাচ্ছি? এখন আমরা চাচ্ছি আমাদের ওই সুবিধা বঞ্চিত মানুষগুলো যাতে পায় সেটার জন্য। তাহলে সেটা করতে গেলে কি করতে হবে, কিভাবে পাওয়া যেতে পারে? যার কাছে স্মার্টফোন আছে তাকে কিন্তু সে কিন্তু ইজিলি এই টেলি সার্ভিসটি পেতে পারে বিভিন্ন ভাবে, কিন্তু যার কাছে এটা নেই, বৃহত্তর একটা অংশ, তারা কিভাবে পাবে? তো গভর্নমেন্টের ডিজিটালাইজেশনের যে সীমাবদ্ধতা এবং তাদের সেবা পাওয়ার যে আকাঙ্ক্ষা, এই দুইটাকে সমন্বয় করতে চাইলে আমাদের যে 450টি উপজেলা, 490টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেগুলাকে আমরা প্রান্তিক অঞ্চল বলে থাকতাম সেবার জন্য, তার চাইতেও আরো প্রান্তিক সেবা এখন অব্যাহত আছে। আমাদের কমিউনিটি ক্লিনিক গুলো আছে, যেখানে 18,000 কমিউনিটি ক্লিনিক ইতিমধ্যেই কাজ করছে, একেবারেই জনপদে, একেবারেই রিমোটে, যেখানে সাধারণ মানুষ ওই সেন্টারগুলোতে গেলে মিনিমাম সেবাটি শুরু হয়েছে। এই সরকারি সেটা প্রথমে শুরু করেছিল, পরবর্তীতে বন্ধ হলেও এখন আবার ব্যাপকভাবে এই সেবাটি চলছে। আমরা যদি এই প্রান্তিক জায়গাগুলোকে নেটওয়ার্কের আওতায় কনফার্ম করতে পারি, এই 18,000 কমিউনিটি ক্লিনিকই ধরি, যদি এগুলোকে আমরা ডিজিটালাইজেশন প্রসেসে 100% ওইটুকুই করতে পারি, তাহলে ওই অঞ্চলের মানুষগুলো ওই সেন্টারে স্ব কাছাকাছি যে সেন্টারগুলো আছে সেই সেন্টারে গিয়ে সে এই সেবাটা অনলাইনে নিতে পারে। যে সেবাটা ধরেন আমি বললাম বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, এই ডাক্তাররা এই সেবাটা দিচ্ছে এই হটলাইনে, সুতরাং তারা ওখান থেকে এসে, যাদের কাছে স্মার্টফোন নেই, যারা শুধুমাত্র তার সেবাটা পাওয়ার আকাঙ্ক্ষা ছাড়া আর কিছু নেই, তার কাছে অর্থ নাই, বিত্ত নাই, কিছু নাই, সে ওখানে আসলেই সেই সেবাটা নিতে পারে। শুধু সেই সেবাটা নেয়া না, এটা ইচ্ছা করলে রেফারেল সিস্টেমে, যেমন আমার কাছে যদি এই সেবাটা সে কানেক্ট হয় এবং আমি যদি মনে করি যে এটা রেফার করা দরকার, ওই রেফারেল জায়গাটাও আমিও কাজ করতে পারি। আপনি যদি রেফারেল সিস্টেমের সেই চিকিৎসক হয়ে থাকেন, আপনার সাথে কমিউনিকেট করে আমি ওই সেবাটা ওই মানুষটাকে দিতে পারি। অর্থাৎ রেফারেল সিস্টেমের হোক, সরাসরি হোক, সবগুলোর জন্য কিন্তু এই সেন্টারগুলো সরকার যদি শক্তিশালী করে নেটওয়ার্কিং এর আওতায়, তাহলে কিন্তু ওখান থেকে এই জনমানুষ এই সেবাটা পেতে পারে। এটা হচ্ছে নাম্বার 1 প্রপোজাল। আর এই জায়গায় চিকিৎসক হয়তো বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এন্ডে আমরা এটা চিকিৎসক কারা কারা এই সেবাটা দিতে চান, কারা কারা এই সেবাটি দেওয়ার যোগ্যতা রাখেন, কারা কারা এই সেবাটি দিতে পারেন, সেটা একটা আপনার কম্প্রিহেন্সিভ একটা তালিকা আমরা জনগণকে দিলাম। সেই জনগণের তালিকা অনুযায়ী
সেই সেন্টার থেকে এই সেবাগুলো নিতে পারলো। কিন্তু এর মধ্যে আরো কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হলো, এই যে সেবাটা নিরন্তর দেয়া হবে, এই সেবাটা দেওয়ার পেছনে আপনার মূল উদ্দেশ্য হচ্ছে যে শুধুমাত্র চিকিৎসা না। আমরা তো জানি যে আপনার প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আমি যদি এই প্রক্রিয়াটা যদি আমরা একেবারেই রিমোট অঞ্চলে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু ওই জনগণ প্রিভেন্টিভ জায়গাটায় অনেক দূর এগিয়ে যেতে পারবে। অর্থাৎ তারা যদি তাদের সাধারণ পরামর্শগুলো আমরা যদি ওই টেলিডেন্টিস্টির মাধ্যমে, আমরা ভিডিওর মাধ্যমে আমরা ওরাল হাইজিন ইনস্ট্রাকশন গুলো দিতে পারি, তাদেরকে কাউন্সিলিং করতে পারি, তাদেরকে মোটিভেশনের জন্য কাজ করতে পারি, তাদের সামান্য শিশির প্রবণতায় কি করতে হবে সেটুক যদি তারা সাজেশন নিতে পারে, তাহলে বড় ধরনের জটিল কিছু থেকে, ওরাল ডিজিজ থেকে তারা মুক্ত থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের প্রিভেন্টিভ কাজও এটা দিয়ে সম্ভব, এবং সবার জন্য স্বাস্থ্য, সুস্বাস্থ্য এবং মুখের স্বাস্থ্য রক্ষার জন্য এটা একটা বিরাট ভূমিকা পালন করতে পারে। এটা একটা বড় বিষয়। আর এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন আসতে পারে যে নিরন্তর এই সেবাটি যখন প্রাতিষ্ঠানিকতা পেল এবং সেন্টারও ঠিক হলো, ডাক্তারও আমরা তালিকা দিলাম, এবং কিন্তু এই ডাক্তারদের আপনি যেটা বলেছেন যে সকালে বিকালে দিন রাত্রি সব সময় জনগণের জন্য এইরকম একটা প্রাতিষ্ঠানিকতা তৈরি করা একটা টেলিডেন্টিস্টের বিষয়ে, তাহলে হু উইল পে দিস ডক্টরস ফর দিস অ্যাক্টিভিটি? এটা একটা প্রাসঙ্গিক ভাবেই আসে যে এমনও হতে পারে, এই প্রশ্নটা আসতেই পারে। আমরা একটা বড় রেফারেন্স থেকে বলতে পারি যে আপনি এই সেবাটা দিবেন, তখন স্বাভাবিকভাবেই পেশার জায়গা থেকে এটা হয়তো উঠতেও পারে। সেটা সলভ করার জন্যই আসলে আমি সেদিন ওই যে গ্লোবাল যে রাউন্ড টেবিল হয়েছে, সেখানে আমি প্রশ্ন উত্থাপন করেছি যে আমাদের মতো দেশে আমরা জনগণের জন্য এটা উন্মুক্ত করতে চাই, আমাদের সরকারও চান, এবং আমাদের ডিজিটাল বাংলাদেশ আপনারা জানেন যে প্রতিষ্ঠা পাচ্ছে, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই পরিস্থিতিতে আমরা এটা করতে পারি। ডেন্টাল সোসাইটি, ন্যাশনাল ডেন্টাল অ্যাসোসিয়েশন আমাদের সেই জায়গা থেকে আমি তাদেরকে কিন্তু 100% মানে কমিট করেছি, যে সাপোর্ট দিয়েছি যে বাংলাদেশে এটা আমরা চাই আমাদের সাধারণ মানুষের জন্য, আমাদের সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য, আমাদের সরকারের কমিটমেন্ট রক্ষার জন্য। আমাদের সরকারের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারেও এই কথাটি উল্লেখ আছে, সবার জন্য স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিকতা, সেবা সকল বিষয় ওখানে উঠে এসেছে। তো সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে আমরা এটা সোললি সাপোর্ট দিয়েছি। কিন্তু এই প্রশ্নটা তাদের কাছে রেখেছি যে এই যদি এগুলো পেমেন্টের প্রশ্ন আসে, সেই জায়গাটায় একটা আলোচনার বিষয় আছে, এবং সেই ক্ষেত্রে কিভাবে সলভ হবে সেই কোশ্চেনটা আমি উনাদের কাছে রেখেছি। তো যাই হোক, আমাদের এই টেলিডেন্টিস্ট্রির প্রয়োজনীয়তা বা এটিকে ইমপ্লিমেন্ট করার পথে যে কাজগুলো, এবং এতে দেখেন আমাদের এখানে কি হচ্ছে, আরেকটা প্রবণতা আছে, প্রসঙ্গক্রমে আসলো, সেটা হচ্ছে যে যেই জায়গায় চিকিৎসক নেই, যেই জায়গায় ডেন্টিস্ট নেই, সেই জায়গাটাতেও কিন্তু মানুষ না জেনে, অজ্ঞতার জন্য হোক, প্ররোচনার জন্য হোক, অথবা একেবারে বলা যায় যে অর্থনৈতিক কারণে হোক, হাতুড়েদের চিকিৎসা নিয়ে থাকে। আপনারা জেনে থাকবেন হাতুড়ের কাছে গেলে টোটকা চিকিৎসা, এটাকে টোটকা চিকিৎসা হিসেবে বলতে পারি। একটা হচ্ছে যে তারা কোয়ালিফাইড না, গ্রামে আছে, ওই হয়তো মানুষ মনে করে যে একটা সমস্যা হলো ওনার কাছে যাই, পয়সা লাগবে কম, বা এটা একটা, অথবা দালাল নির্ভর যে যান ওখানে, ওর কাছে টোটকা চিকিৎসা নিয়ে ভয়াবহ। আজকে তো মুখের ক্যান্সারের প্রশ্ন আপনারা জানেন যে সাউথ এশিয়াতে মুখের ক্যান্সার বাড়ছে, বাংলাদেশে ফ্রিকোয়েন্সি আরো বেশি, এবং এগুলোর কারণ হলো অবৈজ্ঞানিক চিকিৎসা। মানুষ গ্রামে গঞ্জে, যেমন মুখের ক্যান্সারের বেলা আমি বলতে পারি যে বাংলাদেশে মুখের ক্যান্সারের চিকিৎসা যেসব হাসপাতালে হয়, আমাদের ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল ফ্যাকাল্টিতে ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগ, অথবা মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে আমাদের যে বিভাগ, তারপরে আপনার সকল মেডিকেল কলেজগুলোতে যেগুলো ওরাল সার্জারি স্টাবলিশড হয়েছে, সার্জনরা কাজ করছে সেই জায়গাগুলোতে, বা এই বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট বা প্রাইভেট ডেন্টাল কলেজে, অথবা কর্পোরেট হাসপাতালেও, কিছু কিছু কর্পোরেট হাসপাতালেও ওরাল ক্যান্সারের চিকিৎসাগুলো হচ্ছে। কিন্তু 17 কোটি মানুষের জন্য এটা অত্যন্ত বলা যায় যে এটা কোনো ইয়ের মধ্যেই পড়ে না, রেশিওতেই পড়ে না।
তো জি স্যার, সেই জি স্যার। জায়গায় আমরা দেখেছি যে এইটা অনেকটাই অবৈজ্ঞানিক চিকিৎসার শিকার হয়ে অনেকে এটাতে আক্রান্ত হচ্ছে, জটিল এই প্রাণ সংহারী ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। তো সেই যে সাধারণ মানুষগুলো সেই জায়গায় অল্প পয়সায় অথবা অন্যের দ্বারা প্ররোচিত হয়ে অথবা অজ্ঞতার জন্য তাদের কাছে যাচ্ছে, এই টেলিডেন্টিস্ট্রি কিন্তু সেই জায়গা থেকেও আমাদেরকে রক্ষা করতে পারে, কুয়াকের হাত থেকে রক্ষা করা, প্রপার ডেন্টিস্টের কাছে ওই শরণাপন্ন হওয়া, তাদের সাথে ইন্টারভিউ করা, তাদেরকে তাদের কমপ্লেন গুলো জানানো, প্রত্যুত্তরে একটা অ্যাডভাইস পাওয়া অথবা কাউন্সেলিং হওয়া, মোটিভেশনাল স্পিচ থাকা, রেফারেল সিস্টেমের সহযোগিতা থাকা, এই জায়গাগুলোকে যদি আমরা আজকে শুরু করতে পারি এবং গ্রাজুয়ালি এটাকে ছড়িয়ে দিয়ে এটাকে এস্টাবলিশ করা যায়, তাহলে বাংলাদেশের মানুষের মুখের স্বাস্থ্য রক্ষায় একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে, একটা নিউ এরা এস্টাবলিশ হবে টেলিডেন্টিস্ট্রির মাধ্যমে। এই প্রয়োজনীয়তাটাই আমরা উপলব্ধি করছি। আমরা শুধু না, গ্লোবালাইজ এই এটা উপলব্ধির কারণেই এই রাউন্ড টেবিল ডিসকাশনটা হয়েছে, এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ এটির একটা পার্ট হয়েছে, বাংলাদেশ আমরা দিয়েছি এবং আমরা আমাদের সরকারের সদিচ্ছা আছে। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি এটাকে খুবই গুরুত্ব দিয়েছে। যেদিন থেকে এই নকিংটা এসেছে সেদিন থেকে কিন্তু আমরা, আপনারা লক্ষ্য করে থাকবেন, বিভিন্নভাবে এটাকে সেট আপ দেওয়ার চেষ্টা করছি, অ্যাডভোকেসি করছি। এবং আমি তো এটাও বলেছি, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সারা বাংলাদেশে যত ডেন্টাল সার্জনের প্রয়োজন হয় এই সেক্টরটাকে, এই ডেন্টিস্ট্রি টেলিডেন্টিস্ট্রিকে ইমপ্রুভাইজ করার জন্য আমরা সবাইকে এঙ্গেজ করব। আর আমি অর্থনৈতিক যে বিষয়টা বললাম সেটা হচ্ছে, যদি কোনো কারণে এটা ভলান্টারি সার্ভিসটাকে কেউ ভলান্টারি ভাবে না নিয়ে এই প্রশ্নটা উত্থাপন করে, তো সেই ক্ষেত্রে হয়তো এই জন্য এটা একটা প্রশ্ন থাকলো এবং এটা নিশ্চয়ই এটা সমাধানে আমরা পৌঁছতে পারবো কার্যক্রম এগিয়ে নিয়ে গেলে। এবং গণমাধ্যমেরও সহযোগিতা চাই। আমি খুব বলা যায় যে অনুপ্রাণিত যে আপনারা এই বিষয়টাকে সামনে খুব আগ্রহ নিয়ে তুলে এনেছেন, স্বাস্থ্য কথা, এবং এই জন্য আপনাদেরও ধন্যবাদ। আরেকটা জিনিস হচ্ছে যে এই জায়গায় এই কাজগুলো করতে গিয়ে আপনার গভর্নমেন্টের যে, যেমন টেলিডেন্টিস্ট্রির একটা ব্যাকফুট বিষয় আছে, সেটা হচ্ছে যে ধরুন আপনি আর আমি এই মুহূর্তে অনলাইনে আমরা চ্যাট করছি, সমস্যাটা জানাচ্ছি, অ্যান্সারটা পাচ্ছি। ঠিক এরকম মুহূর্তে আমি যখন আমার সমস্যাটা তুলে ধরছি, সেই সময় যদি নেটওয়ার্কের ডিসরাপশন হয়, আমাদের এখানে নেটওয়ার্ক কিন্তু অলওয়েজ একেবারে কম্প্রিহেন্সিভ না, কম্পাইলেশনের জায়গা থেকে ডিস্টারবেন্স আছে। এই ডিস্টারবেন্সের জন্য একটা বড় ধরনের প্রবলেম হতে পারে, সেটা হলো আপনি চিকিৎসক, আমি সাধারণ মানুষ, আমি আপনাকে এক্সপ্লোর করতে গিয়ে যদি ডিসরাপশনটা ঘটে, তাহলে ম্যাল ডায়াগনোসিস হতে পারে, ম্যাল ডায়াগনোসিস থেকে ম্যাল ট্রিটমেন্ট হতে পারে, সেখানে আবার আপনার উপকারের বদলে ক্ষতির পরিমাণও বেড়ে যেতে পারে। তো সেই জায়গায় যে নেটওয়ার্কিং এর কথা আমরা ভাবছি বা যে নেটওয়ার্কিং এর কথা আমরা বলছি, সেটা যাতে আনইন্টারাপ্টেড হয়, একেবারেই বলা যায় যে এই জায়গা থেকে মুক্ত থাকতে হবে। তো সেই রকম একটা পরিস্থিতি যদি তৈরি করা যায়, তাহলে টেলিডেন্টিস্ট্রি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জন্য এবং সরকারের জন্য একটা বড় ধরনের মাইলস্টোন হিসেবে, মাইল ফলক হিসেবে এগিয়ে আসতে, অনেক কাজ ধন্যবাদ স্যার, করতে অনেক পারে। ধন্যবাদ স্যার। শেষবারের মতো একবার প্রশ্নটা একটু রাখতে চাই যে বাংলাদেশে যেরকম টেলিমেডিসিনের উত্থান হচ্ছে, সেরকম টেলিডেন্টিস্ট্রি ডেফিনেটলি অনেক দূর সামনের দিকে এগিয়ে যাবে। এবং বিভিন্ন ধরনের অ্যাপস হচ্ছে, প্রাইভেট অর্গানাইজেশন যারা আছে তারাও কিন্তু এগুলো নিয়ে কাজ করছে। এরকম যদি আমরা অ্যাপ ডেভেলপ করতে পারি তাহলে হবে বলে আমরা ধারণা করে থাকি। যেহেতু স্মার্ট বাংলাদেশ হচ্ছে, ডেফিনেটলি টেলিডেন্টিস্ট্রি আপনাদের লিডারশিপের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে। ছোট্ট একটি প্রশ্ন রাখতে চাচ্ছি স্যার, আপনি বলছিলেন যে এই ধরনের ওরাল ক্যান্সার, ওরাল হাইজিন, যে গাম ডিজিজ গুলো আছে, আঁকা বাঁকা দাঁতের চিকিৎসা, এই ক্ষেত্রেও কিন্তু টেলিডেন্টিস্ট্রির ভূমিকা অনেক বেশি। বিভিন্ন ধরনের ভিডিও, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ মানুষকে অ্যাওয়্যার করার জন্য, এই ধরনের আমরা যত বেশি মানুষকে অ্যাওয়্যার করতে পারবো ততক্ষণ তারা গাম এবং ওরাল হেলথ হাইজিনের যে গুরুত্ব সেটা কিন্তু তারা বুঝতে পারবে, এবং তখন তারা এই চিকিৎসা সেবা নেওয়ার জন্য তারা ইন্সপায়ার হবে। এই ব্যাপারটি নিয়ে স্যার যদি একটু বলতেন। জি, আপনি ঠিকই বলেছেন। আমি ওই কথার মধ্যে এটা অনেকটা হয়তো ডিটেলস বলি নাই। এই যে আমি ভিডিওর কথা এনেছি, আপনার ওই যে কাউন্সিলিং এর কথা বলেছি, এগুলোতে চিকিৎসার ক্ষেত্রে তো ভূমিকা রাখবেই।
এই মুহূর্তে আমি যে প্রবলেম ফেস করছি সেটা যদি আমি চিকিৎসককে বলি এবং প্রপারলি ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট বা একটা কাউন্সেলিং আমি পাই, কিন্তু এটা তো কিন্তু ডেন্টিস্টের বিষয়টা হচ্ছে যে একেবারেই বলা যায় যে ইন্টারভেনশনাল। আপনার প্রবলেম হয়ে গেলে রাইট, ইন্টারভেনশন ছাড়া শুধুমাত্র মেডিসিন দিয়ে এটাকে সলভ করা খুবই মুশকিল, ডিফিকাল্ট, কারণ এটা ইন্টারভেনশনাল অ্যাপ্রোচ রাইট, আছে। সেই জায়গা থেকে টেলিডেন্টিস্ট্রি যে কাজটা করবে সেটা হলো প্রথমত বৃহত্তর জনগোষ্ঠী যারা আউট অফ দিস অ্যারিনা, যেখানে সে ডেন্টিস্ট পাচ্ছে না, যেখানে সে উপযুক্ত সেন্টার নাই, অ্যাক্সেস নাই, ডেন্টাল অ্যাক্সেস নাই, সেই জায়গাগুলোতে সে সেবাটা পাচ্ছে থ্রু নেট, থ্রু অনলাইন। তো এটা তার একটা উপকার। আর সবথেকে বড় উপকার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রিভেন্টিভ কাজটা হচ্ছে। প্রিভেন্টিভ কাজ হলো এটা যে আপনি যখন মোটিভেটেড হচ্ছেন, আপনি যখন কাউন্সিলিং পাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে আপনাকে যদি বলা হয় ওরাল হাইজিন পরিচর্যাটা কিভাবে হবে, কয়বার ব্রাশ করবেন, কিভাবে ব্রাশ করবেন, তারপরে কি দিয়ে ব্রাশ করবেন, কোন পেস্ট ইউজ করবেন, ব্রাশ কি ধরনের হবে, কতক্ষণ করবেন, সকল পরিচর্যা যখন আপনাকে বলা হবে, তখন কিন্তু আপনার যে সচেতনতা গড়ে উঠবে, জনসচেতনতা, এটাই সবচেয়ে বড় বিষয়। তাতে হবে কি, আক্রান্ত কম হবেন, সুস্বাস্থ্য থাকবে। তো কিন্তু রাইট, আবার আক্রান্ত হয়ে গেলে যেটা আপনি করতে পারেন সেটা হলো যে আক্রান্ত হওয়ার স্টেজেই আপনি এই চিকিৎসাটা, আপনার এখন কি করতে হবে আপনাকে বলা হবে, আপনি সেভাবে করতে পারেন। অথবা আপনি যদি আসলেই চিকিৎসার প্রয়োজন হয়ে পড়ে, তাইলেও প্রপার অ্যাডভাইসটা আপনি পাবেন, কোথায় আপনার চিকিৎসাটা হবে, কোথায় রেফার করতে হবে। এটা ক্যারিজ হলে একরকম জায়গায় রেফার হবে, ক্যান্সার হলে এক জায়গায় হবে, ওই আপনি যেটা বললেন আঁকাবাঁকা দাঁত হলে সেটা এক ডিপার্টমেন্টে, এক হাসপাতালে হবে। আবার যদি গাম ডিজিজ হয় তাইলে আবার রেফারেল সিস্টেম আরেক জায়গায় হবে, উন্নত দেশে যেরকম আছে। তো সেই কাজ বহুমুখী বিষয়, বহুমাত্রিক বিষয়। একটা হচ্ছে যে প্রিভেন্টিভ কেয়ার, একটা হচ্ছে কিউরেটিভ বিষয়। প্রিভেন্টিভ কেয়ার এবং কিউরেটিভ বিষয় দুটোর ক্ষেত্রেই কিন্তু টেলিডেন্টিস্ট্রি এটা ব্যাপক ভূমিকা রাখতে পারে। অর্থাৎ আমরা যে সেবাগুলো এখন পাচ্ছি সেই সেবাগুলো অফলাইন সেবা, অফলাইন এই মুহূর্তে ধরেন আমার কাছে সক্ষমতা আছে, আমার কাছে স্মার্টফোন আছে, আমার ডিজিটালি আমি নেটওয়ার্কিং এর মধ্যে আছি, বাট আমার অর্থও আছে, কিন্তু আমার এই মুহূর্তে সময় নাই আমি ওই চেম্বারে যাওয়ার, ওই অ্যাপয়েন্টমেন্টটা নেয়ার, ওই ডাক্তারের সাথে ফিজিক্যালি দেখা করার। সেই মুহূর্তে আমি টেলিডেন্টিস্টের হেল্প নিতে পারি। আমি খুব রাইট, সামর্থ্যবান মানুষ, টাকা পয়সা অর্থ বিত্ত গাড়ি ঘোড়া সবই আছে, আমার এই যে ডিজিটালাইজেশন ইনস্ট্রুমেন্ট এভরিথিং আছে, কিন্তু আমার নেই কি সময়। তাহলে সময় বাঁচানোর জন্য হলো তো টেলিডেন্টিস্টই আপনাকে হেল্প করতে পারে। আর যার জি স্যার, সময় অডেল আছে কিন্তু তার কাছে ডাক্তার নেই, তো সে ডাক্তারের কাছে যোগাযোগের জন্য এই টেলিডেন্টিস্ট্রির সুযোগটা নিতে পারে। তো এইভাবে রাইট, মানুষ উপকৃত হতে পারে। তো সেই জায়গাটা রাইট, থেকে আপনি যথার্থই বলেছেন যে আমরা এটির ক্ষেত্রে একটা বড় ধরনের বলা যায় যে একটা নতুন কিছু এসেছে, নতুন এটাকে দ্বার এস্টাবলিশ উন্মোচিত করা। হয়েছে। কারণ স্যার আমি যদি আরেকটু ভেঙে বলি যে রাতের বেলায় প্রচন্ড পরিমাণে ব্যথা হয়েছে, কারণ আমরা জানি যে ডেন্টাল পেইন ওয়ান অফ দ্য অ্যাকিউট পেইন, যতগুলো পেইন আছে তার মধ্যে অ্যাকিউট পেইন হয়, এবং অ্যাকিউট পেইনের জন্য সে সকাল হওয়া পর্যন্ত তার ডেন্টাল সার্জনের কাছে যেতে যেতে তার তো অবস্থা খারাপ হয়ে যাবে। এই সময় একটা পেইন কিলার বা একটা এনএসআইডি যদি সে যদি একটা প্রেসক্রিপশন পেয়ে যায় এই সময়টাতে, তাহলে তার জন্য কিন্তু এটা অনেক বড় হেল্পফুল। এটা কিন্তু আমরা টেলিডেন্টিস্টের মাধ্যমে বা আপনারা যারা এটা নিয়ে কাজ এক্স্যাক্টলি, করছেন, এটা এক্স্যাক্টলি, কিন্তু পসিবল। এক্স্যাক্টলি। কারণ হচ্ছে যে এই দাঁতের ব্যথার ক্ষেত্রে বা দাঁতের এই ক্ষেত্রে একটা মিথই আছে, যখন চেম্বার গুলো বন্ধ হয়ে যায়, যখন ডাক্তাররা আর চেম্বারে থাকেন না, তখন আপনার দাঁতের ব্যথাটা শুরু হয়। তো এক্স্যাক্টলি, সেই মুহূর্তে কি করবেন, সেই মুহূর্তে টেলিডেন্টিস্ট্রি আপনাকে অনেক সুযোগ দিতে পারে। আপনি অনেক আপনার নিজস্ব ডাক্তারের সাথে পারেন, আপনি আমাদের দেয়া ডাক্তারের সাথে কথা বলতে পারেন। এইসব ক্ষেত্রে মানুষের উপকারের জন্য এটা আমাদের চোখ খুলে দিয়েছে। আমি মনে করি কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের পরে আমরা এই অনলাইন যে সুযোগগুলো পেয়েছি, এগুলোকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিষ্ঠা করলে আমাদের লাভই হবে, ক্ষতির কোনো কারণ নেই। অবশ্যই, অবশ্যই। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে শুধু বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সজীব ওয়াজেদ জয়ের হাত ধরে আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে গিয়েছি, এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, এবং সাথে সাথে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির যে যুগান্তকারী পদক্ষেপ আমরা আজকে প্রোগ্রামের মাধ্যমে জানতে পারলাম, টেলি ডেন্টিস্ট্রি, যেটা টেলি ডেন্টিস্ট্রি একটা নতুন দিগন্ত উন্মোচিত হবে, এবং এই যে ওরাল হাইজিন মেনটেন যে কত ইম্পর্টেন্ট সেটাও আমরা জানতে পারলাম, এবং এই দিকগুলো আমরা আরো বিস্তারভাবে জানতে পারবো। অধ্যাপক ডক্টর হুমায়ুন কবির বুলবুল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার ব্যস্ততার মাঝেও সময় দিয়েছেন, এবং স্বাস্থ্য কথা আপনার জিজ্ঞাসা অনুষ্ঠান এবং ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালকে ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। স্যার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।